ওশোনো নিবেদন করছে আজকের গল্প বিধুবাবুর বারোয়ারি পুজো। লেখক সুমিত গুপ্ত, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। সেদিনটা ছিল শনিবার, অঘ্রাণ মাসের শেষ দিক। সাল সঠিক মনে পড়ে না। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল সেবার। কলকাতায় আপিস সেরে বাড়ি ফিরছিলেন বিধুমশাই। গায়ের 10 জন মান্যিগণ্যি করে বিধুবাবুকে ওই নামেই ডেকে থাকেন। পুরো নাম বিধুভূষণ হালদার। কলকাতার ট্যাংরায় বেঙ্গল পটারিতে চাকরি। 10টা থেকে 6টা ডিউটি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে সন্ধে সন্ধে নামা, সেখান থেকে শেষ বাসে ঘণ্টাখানেক শিয়াখালা বাস স্ট্যান্ড। তারপর স্ট্যান্ড লাগোয়া সাইকেল গ্যারেজে রাখা সাইকেল চেপে গ্রামের মেঠো পথ হাঁকড়ে বাড়ি ফেরা। প্রতিদিন এইভাবেই বাড়ি ফেরেন বিধুভূষণ হালদার। সেদিনও ফিরেছিলেন সেভাবেই। গ্রামের নাম আইয়া, বামুনের ছেলে। গাঁয়ে 10-12 ঘর যজমান রয়েছে। পৈতৃক জমি জিরে তো রয়েছে সামান্য, তবে অনেকদিন হলো সেসব থেকে স্থায়ী আয় কিছু নেই। ছিল না বিধুবাবুর বাবার আমলেও। বাবা অনাদিরঞ্জন হালদার ছিলেন সৎ ব্রাহ্মণ সন্তান। নিজের আবাদি জমিতে টুকিটাকি চাষ করে তার স্ত্রী। 7 ছেলে আর 1 মেয়ের মুখে কোনো ক্রমে অন্ন জোটাতেন তিনি, কিন্তু তাতে পরিবারের অর্থাভাব খুঁজত না। জমিকে অর্থকরী করতে নগদ টাকার দরকার। টাকায় টাকা আসে, সেই টাকাতেই পরিবারের অবস্থা ফেরে, শ্রীবৃদ্ধি হয়। সেই টাকা জোটাতেই একদিন গ্রামের চেনাগণ্ডের বাইরে পা দিয়েছিলেন অনাদিবাবু। গ্রামের জমিদার কালো গাঙ্গুলির হুঙ্কারে তখন বাঘে গরুতে এক খাটে জল খায়। কলকাতার বড় বাজারে কালো কর্তার ছিল বিশাল লোহার কারবার। ছিল কলকাতার কেষ্টবিষ্টু মহলে নামডাক। গ্রামের বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন তিনি। সেই কালো কর্তাকে বলে কয়ে তাঁর দোকানে কাজ জুটিয়েছিলেন অনাদিবাবু। বাবাকে সাহায্য করতে কলকাতায় চাকরি নিলেন তার বড় ছেলে বিধুভূষণ। বাপ ছেলে দুজনেই কলকাতায় কাজ করেন। জমির আয়ও বাড়ন্ত, চলছিল বেশ ভালো। বাঁধ সাধল নিয়তি। কিছুদিনের মধ্যেই ইহলোকের মায়া কাটালেন অনাদিবাবু। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। অনাদিবাবু যখন দেহ রাখেন, বিধুভূষণের বয়স তখন নিতান্তই অল্প। ওই বয়সেই মাথায় বজ্রপাত হল বিধুভূষণের। সংসারের সবটুকু বোঝা চাপল তার উপর। সোজা সরল ধর্মপ্রাণ বিধুভূষণ চাকরি করেন আর সংসার টানেন। অকালে পিতৃবিয়োগের আঘাতেই হোক বা সংসারের চাপেই হোক, জমি জমা বিষয় আশায়ও তেমন আর তার মন নেই। চাকরি করেন, সংসার দেখেন, আর সময় পেলে ধর্মকর্ম, পুজো আর্চা আর ঈশ্বর চর্চা করে বেড়ান। এদিকে জমির আয় আরও কমে এলো। বিধুবাবুর সারল্যের সুযোগে কৌশলে আত্মীয়রা তার অনেক জমি হাতিয়ে নিল। যেটুকু বা জমি ছিল তাও ভাগে দেওয়া। খাজনা জোটে না বহুদিন। ততদিনে বিধুবাবুর বিয়ে থা হয়ে গেছে, সন্তানাদিও। মাথার উপর রয়েছেন বিধবা মা। নেহাত বেঙ্গল পটারির মাইনেপত্তর ভালো, তাই রক্ষে। ইদানিং আবার বিপদের মেঘ ঘনিয়েছে। 3 ছেলেই এখনো বেশ ছোট। এদিকে বেঙ্গল পটারিতে গন্ডগোল বেঁধেছে। শ্রমিক মালিক অশান্তির জেরে ঝাঁপ বন্ধের জোগাড় হয়েছে বেঙ্গল পটারিতে। কোনো মাসে মাইনে হয় তো কোনো মাসে হয় না। ফের কঠিন সংকটে পড়েছে বিধুবাবুর পরিবার। এত কষ্টেও কিন্তু পারিবারিক দুর্গাপুজো, শীতলা পুজো, সরস্বতী পুজো,
সবই এখনো অতি কষ্টে চালিয়ে যাচ্ছেন বিধুবাবু। ধারকর্য করে জমি গয়না বাধা দিয়েও হাসি মুখে পুজো করে চলেছেন। আশেপাশের আত্মীয় কুটুম তো দূরস্থ, কাকপক্ষীও টের পায় না। সপরিবারে আধপেটা খেয়ে দিন কাটিয়েছেন, আর সবার আড়ালে চোখের জল মুছেছেন বিধুবাবু। সেই বিধুভূষণ হালদারকেও কিনা শেষে হার মানতে হবে। গেলবার অঘ্রাণ মাসে তখন শয়লার তোড়জোড় চলছে গোটা হালদার পরিবারে। আর কদিন বাদে শীতলা পুজো। চণ্ডীমণ্ডপে বাঁশ পড়েছে, পাড়াগাঁয়ের মামেরা ঘরে ঘরে গুড় জ্বাল দিচ্ছে। খোয়ার মুরগি, মুড়ির মোয়া আর তিলের নাড়ুর গন্ধে পথে ঘাটে মম অবস্থা। নিত্য অভাবের দুঃখ ভুলে শীতলা মায়ের পুজোর আয়োজনে মেতেছে হালদার পরিবার, মেতেছে পরিবারের আশেপাশের জ্ঞাতিরাও। পুজো ঘিরে সকলের সে কি উৎসাহ! হপ্তাখানেক আগে গায়ে শীতলা শয়লার ঢেরা পেটানো হয়ে গিয়েছে। বাড়িতে বাঁধি লোকেদের ছুটি বাতিল, সারাদিন ব্যস্ত তারা। দুদিন পরেই পুজো, কাল বাদ পরশু সোমবার। ওই দিন মা মনসাকে নিয়ে আসা হবে শীতলা মায়ের থানে। মঙ্গলবার সেই থানেই মুরগির মোয়া আর শোলার মালা বদল করিয়ে সই পাতানো হবে দুই দেবীর। তারপর তাঁদের আনা হবে চণ্ডীমণ্ডপে, শুরু হবে পুজো। এত আয়োজনের মধ্যমণি যিনি, সেই বিধুবাবুর যেন এইবার পুজোতে মন নেই। কেমন অন্য মনস্ক উস্কো খুস্কো ভাব। সবেতে থেকেও কিছুতেই যেন এবার উনি নেই। এবার তার মন শীতলা পুজোয় নেই, তার মন পড়ে রয়েছে বারোয়ারিতলার মহিষমর্দিনী মণ্ডপে। গাঁয়ের 3 পুরুষের রীতি মেনে গেল বছরেও চৈত্র মাসে হয়েছে মায়ের পুজো। বরাবরের মতোই বসেছে মেলা। পুজো ঘিরে আনন্দের জোয়ারে ভেসেছে আইয়া সমেত আরও 5টা গায়ের মানুষ। পুজো তো হলো, কিন্তু কিভাবে হলো তা একমাত্র হাড়ে হাড়ে জানেন বিধুবাবু, আর জানেন তার অন্তর্যামী। ততটা না হলেও অন্তত কিছুটা জানেন মহিষমর্দিনী পুজো কমিটির হাতে গোনা জনা কয়েক বয়স্ক সদস্য। সেবারেই হয়তো বন্ধ হয়ে যেত পুজো, কিন্তু তা হতে দেননি বিধুবাবু। শিয়াখালার এদিকটায় এখনো আসেনি বিজলিবাতি। শিবের থার ছাড়িয়ে পাকা বাস রাস্তা ছেড়ে বাঁদিকে বাঁধের রাস্তা। খড়খড়ে কাঁচা, খুটখুটে অন্ধকার। চারদিকে জ্বলছে মুঠো মুঠো জোনাকি। সেই রাস্তায় ঢুকতেই থরথর করে কাঁপতে শুরু করলো সাইকেলটা। ডায়নামোর আলোটা অকেজো, তাই সজাগ চোখে শক্ত হাতে সাইকেলের হ্যান্ডেল দুটো বাগিয়ে ধরে প্যাডেলে চাপ বাড়ালেন বিধুভূষণ। বাগদিপাড়া ছাড়িয়ে বাঁয়ে বেঁকলেই বিরাট ইছাইয়ের মাঠ। কোনো বসত বাড়ি নেই, খানিক ধু ধু ধান ক্ষেত, কবরখানা, খানিক ঘন বাঁশবন আর এঁদো জঙ্গলে ঢাকা। সেই রাস্তায় ঠান্ডা হাওয়ার দাপট বড় বেশি, দাঁতে দাঁত ঠেকে যাওয়ার জোগাড়। বাঁশবনে হাওয়ার শব্দ, কে বা কারা যেন ফিস ফিস করে কথা বলছে। অন্ধকার রাস্তায় এমনিতে সাপখোপের ভয়। এখন শীতকাল, কাজেই সে ভয় এখন নেই। রাস্তায় সাইকেল থামিয়ে কাঁধের কাপড়ের থলে থেকে তুষের চাদরটা বের করে গায়ে মাথায় ভালো করে মুড়ি দিয়ে ফের সাইকেল হাঁকালেন বিধুবাবু। তার উচাটন মনে ভাসছে মা মহিষমর্দিনীর টলটলে মুখখানা। সাইকেল চালাতে চালাতে বিধুভূষণ ভাবেন, পুজো করতে গিয়ে গেলবার কি কাঠখড়ি না পোড়াতে হয়েছে তাকে। আগেকার দিনকাল কি আর আছে? গোটা গাঁয়ে দায়িত্ব নেবার লোক কোথায়? যারা বা আছে, হয় কাজের সূত্রে বিদেশ বিভুঁইয়ে পড়ে, আর নয়তো কলকাতায় চাকরি করে। 7 সকালে যায়, ফেরে অনেক রাতে। এই যেমন তিনি নিজে।
গায়ের কথা, গায়ের মানুষের মঙ্গলের কথা ভাবে কজন। মায়ের পুজো 4 দিনের, মেলা চলে আরও 7 দিন। খরচে আয়োজনে দুর্গাপুজোর সমান। চৈত্র মাসে পুজো, তোড়জোড় শুরু করতে হয় মাঘ ফাল্গুন থেকেই। গত বছরের জমা খরচ, এ বছরের বরাদ্দর হিসেব আছে, প্রতিমার বায়না, মণ্ডপের কাজের বায়না, দশকর্মা, পুরোহিতের বরাত আছে, ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলা আছে। গাঁয়ের 10 মাথা এক না হলে এত আয়োজন কি একা একজনের পক্ষে করা সম্ভব? এ তো আর নিজের বাড়ির দুর্গাপুজো নয় যে যেমন অবস্থা তেমন ব্যবস্থা একটা করলেই হলো। এ বারোয়ারি ব্যাপার, 5টা গ্রামের ভালো মন্দ বিচারের ব্যাপার, এত বছরের দীর্ঘ ঐতিহ্য রক্ষার ব্যাপার। পুজোর কাজে কেউ এগিয়ে আসুক বা না আসুক, মায়ের সেবার কোনো ত্রুটি হলে কেউ ছেড়ে কথা বলবে না। গতবার নয় মায়ের ইচ্ছায় এদিক ওদিক টেনে টুনে কোনো মতে পুজোটা পার করা গিয়েছে। এবার কি হবে? ভেবে ভেবে রাতের ঘুম বিগড়ে গিয়েছে বিধু মশাইয়ের। সবাই বলে, মায়ের পুজো ও বিধু মশাই ঠিক বুঝে নেবেন, ওর উপর মায়ের আশিস আছে। এদিকে বিধুবাবুর যে 8 হাত জনতা শাড়ির হাল হয়েছে তা কি কেউ জানে? ডাইনে টানতে মায়ে কুলোয় না। গতবারে মায়ের প্রতিমার পুরো টাকার অনেকটাই এখনো বাকি পটুয়ার কাছে। জিনিসপত্রের যা দাম, চাঁদা চাইতে যাওয়ার লোক জোটে না। লোক যদি বা জোটে, গাঁয়ের মানুষ চাঁদা দিতে চায় না। এদিকে কোম্পানির পাত্তারি কোটানোর কল হয়েছে, তো ওদিকে জমির খাজনা জোটে না। নিজের গাঁট থেকে যা হোক কিছু দিয়ে সাময়িক কাজ চালিয়ে নেবেন বিধুবাবু, তারও জো নেই। দায়িত্ব ছেড়ে যে পালাবেন তার উপায় বা কোথায়? ঘুমে জাগরণে মায়ের ত্রিনেত্র যেন মনে ভাসছে। এবার কি তবে বন্ধই হয়ে যাবে মহিষমর্দিনী পুজো? ভাবতে ভাবতে কখন বাড়ির রাস্তায় ঢুকে পড়েছে সাইকেল খেয়ালই করেননি বিধুভূষণ। মেঠো রাস্তার বাঁ ধারে পরপর মেজো সেজো নকর্তার কাঁচা বাড়ি, রাস্তার উল্টো দিকে লম্বা উঠোন, নাক বরাবর বাকি 4 কাকার বাড়ি। ডাইনে চণ্ডীমণ্ডপে ম্যাড়া বেঁধে চলে গিয়েছে লোকজন। সেখানে টিমটিম করে জ্বলছে একটা হ্যাজাকের বাতি। গ্রামদেশের বাড়ি রাত্রি 9টাতেই নিঝুম, তাও আবার অঘ্রাণ মাসের শেষ। চারিদিক নিস্তব্ধ, চুপচাপ। পাড়ার রাস্তায় একটা কুকুরও নেই। বিধুবাবুর ভিটের ডান দিকে গোয়াল, সেখানে অন্ধকারে মিশে রয়েছে কালো দুধেল গাইটা। সাইকেলের ঘণ্টির শব্দ শুনে হাম্বা হাম্বা ডাক জুড়ে দিল সে। প্রতিদিনই এমন করে। বিধুবাবু পাল্টা সাড়া দিলে চুপ করে যায়। দাওয়ায় সাইকেলটা রেখে চাপা কলে হাত মুখ ধুয়ে নিজের ঘরে ঢুকলেন বিধুবাবু। ছেলে মেয়েদের নিয়ে তার স্ত্রী অন্য ঘরে। কারো সাড়া শব্দ নেই, বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরের মেঝের এক কোণে বিধুবাবুর বাড়া ভাত ঢাকা দেওয়া রয়েছে, বসার আসন পাতা, পাশে নিবু নিবু করে হ্যারিকেন জ্বলছে। মা তার ভাত বেড়ে দিয়ে গেছেন। কিছুদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আগে পাশে বসে বিধুবাবুকে খাইয়ে তারপর তিনি শুতে যেতেন। কদিন যাবৎ আর পারছেন না। ছেলের ভাত বেড়ে দিয়ে নিজের ঘরে শুয়ে পড়েছেন তিনি। বিধুবাবু প্রতিদিনের অভ্যেস মতোই আসনে বসে হ্যারিকেনের আলোটা একটু উস্কে দিলেন। খাবার মুখে তুলতে গিয়ে রান্নাঘরে ঠুকঠাক শব্দ শুনতে পেলেন তিনি। গলা উঁচু করে বললেন, মা, তুমি এখনো শুতে যাওনি? বিধুবাবুর ঘরের দোর পেরিয়ে এক টুকরো উঠোন, সেটা পেরিয়ে কয়েক পা গেলেই বাঁদিকে খড়ের চালের রান্নাঘর। বিধুবাবুর ঘর থেকে রান্নাঘর দেখা যায় না।
তবে কথাবার্তা অবশ্যই বলা যায়। বিধুভূষণের কথার জবাব এলো রান্নাঘর থেকে। মা বললেন, এইবার যাব বাবা, তুমি খাও দেখি ভালো করে। বিধুভূষণ বললেন, তুমি খেয়েছো মা? মা বললেন, হ্যাঁ খেয়েছি। তোমার আজকাল কি হয়েছে বাবা? অমন চাঁদপানা মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছ, কথা বললে ভালো করে উত্তরও দিচ্ছ না। কি যেন ভাবছ সারাক্ষণ তুমি। বিধুবাবু এড়িয়ে যেতে চাইলেন। ও তেমন কিছু না মা, অফিসের কাজের চাপ বেড়েছে তো, তাই আর কি। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এক মনে খেয়ে চলেছেন বিধুবাবু। ঘরে উঠোনে তৃতীয় কোনো জনপ্রাণী নেই। উত্তরের জোড়াপুকুর থেকে খোলা সদর দরজা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। সেই বাতাসে ভেসে আসছে নাম না জানা ফুলের অপূর্ব গন্ধ। বিধুবাবু শুনতে পাচ্ছেন মা তখনও রান্নাঘরে কাজ করছেন। একটু পরে মা বললেন, বাবা একটা কথা বলি, কিছু মনে করো না। এত চিন্তা তুমি বৃথাই করছো। যার চিন্তা তাকেই করতে দাও। তুমি শুধু মন দিয়ে তোমার কাজটুকু করো। বিধুভূষণ যেন লজ্জায় পড়লেন। কিসের চিন্তা মা? কই মা, তেমন কিছু চিন্তা তো আমি। কথা শেষ হলো না বিধুমশাইয়ের। মা সস্নেহে শাসনের সুরে বললেন, মায়ের কাছে কি লুকোবি বাবা? আমি সব বুঝি, সব জানি। চিন্তা করিস না, মহিষমর্দিনী পুজো এবারেও হবে। তুই কাল থেকে জোগাড় শুরু করে দে। যা, আমি বলছি সব বাধা কেটে যাবে। বাধা কেটে যাবে? কিন্তু কিভাবে? ভেবে কুল কিনারা না পেয়ে দীর্ঘশ্বাস ফেললেন বিধুবাবু। এতক্ষণে খাওয়া শেষ করে উঠে পড়েছেন তিনি। হ্যারিকেনটা ঘরে রেখে বাইরে হাত মুখ ধুয়ে জোড়াপুকুর পাড় থেকে এক চক্কর হাওয়া খেয়েই ফিরে এলেন তিনি। এ তার দীর্ঘকালের অভ্যেস। ঘরে ঢুকে একটু অবাকই হলেন বিধুভূষণ। এঁটো থালা বাটি নিয়ে গিয়েছেন মা। এঁটো পাড়া হয়ে গিয়েছে। মা কি তবে শুয়ে পড়লেন এরই মধ্যে? সুস্থ থাকুন কিংবা অসুস্থ, চিরটা কাল ছেলের এঁটো বাসন তিনি পারেন। তাই বলে এরই মধ্যে মায়ের শরীর খারাপ কি তবে বাড়াবাড়ি হলো? ঘর থেকে বেরিয়ে উঁকি দিলেন বিধুবাবু। কিন্তু রান্নাঘর তো অন্ধকার। সেখানে গিয়ে দেখেন অন্ধকার রান্নাঘরের কপাটের শিকল খোলা। সেখানে কেউ নেই। এ কি, মা কি তবে যাওয়ার সময় রান্নাঘরের শিকল দিতে ভুলে গেছেন? মা বরাবরই চাপা স্বভাবের। নিজের কষ্টের কথা মুখ ফুটে ছেলেকে বলতে চান না। তবে কি সে যাবে একবার মায়ের ঘরে? দুশ্চিন্তা ক্রমে বাড়ছে বিধুভূষণের। না, সকাল পর্যন্ত আর অপেক্ষা করা যায় না। এখনই একটা খোঁজ নেবার প্রয়োজন। রান্নাঘর থেকে কপা এগিয়ে ডান দিকে ঘুরে গিয়েছে বাড়ির দাওয়া। ঘুরেই প্রথম ঘরটা ভাঁড়ার, তার পরেরটাই মায়ের ঘর। বন্ধ দরজার তলায় একটু ফাঁক। সেদিকে দেখে বিধুভূষণ বুঝলেন ঘরের আলো জ্বলছে না। যাক, মা তাহলে ঘুমিয়েই পড়েছেন। দরজার কাছে গিয়ে নিচু স্বরে বিধুভূষণ বললেন, মা, মাগো, তুমি কি ঘুমোলে? মা নিরুত্তর। কিছুক্ষণ দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন বিধুভূষণ। কি করবেন তিনি? ফের ডাকবেন মাকে?
নাকি ফিরে যাবেন। এমন সময় মনে হলো ঘরের আলো জ্বলল। তারপর দরজা খুললেন মা। হ্যারিকেন ছেলের মুখের সামনে তুলে ধরে ঘুম জড়ানো গলায় বললেন, কি বাবা, কি হয়েছে? মায়ের প্রশ্নের ধরন দেখে বিধুভূষণের গলা ধরে এলো। জড়ানো গলায় একটা খড়খড় শব্দ বের হলো তার। অতি কষ্টে নিজেকে সামলে বিধুবাবু মাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি একটু আগে রান্নাঘরে গেছিলে? মা কিছুক্ষণ ছেলের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর কিছু একটা অনুমান করে বললেন, শরীরটা বড় ভালো নেই। সন্ধ্যের পর আমি তো আর রান্নাঘরে যাই না বাবা। তোমার খাবার রান্নাঘরেই আছে, বৌমাকে বলো একটু বেড়ে দেবে। আর কথা না বাড়িয়ে শুধু মাথা নেড়ে ঘরে গিয়ে বিছানা নিলেন বিধুভূষণ। সারা রাত এপাশ ওপাশ করে প্রায় জেগেই কাটিয়ে দিলেন বিধুমশাই। একটা তীব্র আবেগ প্রবল ঘূর্ণির মতো তার অন্তর প্রাণ মন্থন করে চলেছে যেন। ভোরের আলো ফুটতেই বিছানা ছাড়লেন বিধুবাবু। সদরের বাইরে বেরিয়ে এসে অবাক বিধুমশাই। তার সদরের পাশেই দাওয়ার উপর গুটিসুটি চাদর জড়িয়ে ও কে শুয়ে। গায়ে ঠেলা দিতে হুড়মুড় করে উঠে বসল লোকটা। এ কি গৌর, তুই এত সকালে এখানে? অবাক বিধুবাবু। হাউমাউ করে বিধুবাবুর পা জড়িয়ে কাঁদতে শুরু করল সে। কাকভোরের হালকা আলোয় বিধুমশাই দেখলেন পটুয়াপাড়ার গৌরাঙ্গ পাল। এলোমেলো জট পাকানো চুল, ফোলা ফোলা লাল দু চোখ। কাঁদতে কাঁদতে গৌর বলছে, আমায় মাফ করে দেন বিধুকর্তা, আমায় মাফ করে দেন। গেলবারের পৃথিবীর পাওনা টাকা না পেলে এবার মায়ের মূর্তি করতে পারবো না বলেছিলাম, মহা পাপ করেছিলাম, আমায় মাফ করে দেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ধর্ম বুঝি না, আমি এমনি মায়ের মূর্তি করে দেবো। এই এই এই- এই দেখেন কান 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 মুলছি, গেলবারের টাকাও আমি চাই না কর্তা। গৌরাঙ্গের বুক ফাটা কান্না শুনে ততক্ষণে বিধুবাবুর আত্মীয়রা বেরিয়ে এসেছেন। হাজার চেষ্টা করেও সে কান্না থামাতে পারছেন না তারা। গৌরাঙ্গ একটু শান্ত হলে বিধুবাবু জানতে চাইলেন, টাকা নিবি না কেন? কি হয়েছে তোর? এইবার বিধুবাবুর পা ছেড়ে উঠে গিয়ে বারোয়ারি তলার দিকে মুখ করে একবার সাষ্টাঙ্গে প্রণাম করল গৌরাঙ্গ। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কাল রাতে মা মহিষমূর্তি নিয়ে আমার স্বপ্ন দিয়েছেন, বলছেন যা কাল থেকে আমার মূর্তি তৈরি শুরু কর, তোর চার পুরুষকে আর কিছু ভাবতে হবে না। আমি বিধুকে যা বলার বলে দিছি। আপনারা শুনলেন বিধুবাবুর বারোয়ারি পুজো। লেখক সুমিত গুপ্ত, পাঠে ছন্দবাণী দত্ত, অরিন্দম চ্যাটার্জি, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স, শব্দ সংযোজন ও আবহ ই ফ্ল্যাট স্টুডিও।